Not good, but it's fun. হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে এলাম আপনাদের সবার প্রিয় চ্যানেল 123 কাস্টে। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাহলে আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তুটা কি, সুমন? আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে একজন কৃষি কর্মকর্তা। উনি রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছেন। মানে ওনার কাছে যেসব বীজ ওনাদের এলাকায় গেছিল এগুলো আসলে বিক্রি মানে এগুলো আসলে কৃষকদের মাঝে বিলি না করে এগুলো উনি একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করার চেষ্টা করতেছিল। তো এই জিনিসটা ওনার জন্য খুব অন্যায় হয়েছে। কারণ ওনারা একজন গভর্নমেন্ট অফিসার হয়ে ওনাদের কাজটা ছিল কি, যে জিনিসটাকে মেনটেন করা, সঠিকভাবে যাতে বিলি হয়, সবার মাঝখানে যাতে বিলি হয়। এই জিনিসটা না করে উনি নিজের স্বার্থে এরকম বিক্রি করার চেষ্টা করতেছিল। আমরা যদি একটা ইন্ডিভিজুয়াল ঘটনা দেখি এরকম উনি করতেছে, তাহলে কত মানুষ এরকম করতেছে। হ্যাঁ, এটা তো জনগণের একটা খুব বড় ধরনের ক্ষতি। তো যাই হোক, আমরা একটু ভিডিওটা দেখি যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। দুর্গম চরাঞ্চলের কৃষকের হাতে পৌঁছানোর কথা ছিল সরকারি পাট বীজ, অথচ সেই বীজ ধরা পড়ল পাচারের পথে। সিরাজগঞ্জের কাজীপুরে এবার এমনই এক ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ওই যে সালাম ভাইয়ের বাড়ি থেকে আমি জানি না, সরকারি মাল আমি জানি না। সরকারি মাল তুলতে আমি গাড়িতে তুললাম না। ৩ এপ্রিল বিকেলে উপজেলার টেকানী ইউনিয়নের পানাগাড়ি বাজার এলাকায় বস্তা বোঝাই একটি ভ্যান দেখে সন্দেহ হয় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। তারা ভ্যানের গতি রোধ করে তল্লাশি চালালে বেরিয়ে আসে সরকারি বিডিএস তোষা জাতের পাট বীজের 230 প্যাকেট। ঘটনাস্থলে আটক হন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম এবং ব্যবসায়ী গোলাই। এরা 2 বছর আগে কৃষক নিচে বাদ বাকি ছিল, আর বুঝতে পারে তো ওই ইয়েতে তো বড় কৃষি নেয় নাই, পরে এই বীজগুলো নেয় নাই, তো বুঝলা আনন্দ তো বাসাতে অফিসে দিয়ে দিছে, বিক্রি হয়েছে অফিস জানে, অফিসকে কি নির্দেশ দিবা, অফিস তো 2 বছর আগে বীজ, 2024 সালে বীজ। স্থানীয়দের অভিযোগ, এসব বীজ দুর্গম চরাঞ্চলের কৃষকদের জন্য বরাদ্দ ছিল, কিন্তু কৃষকের ঘরে না পৌঁছে তা কিভাবে পাচারের পথে এলো সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে পুরো এলাকায়। আরো বিস্ময়ের বিষয়, আটক কৃষি কর্মকর্তা নিজেই স্বীকার করেছেন 2024 সালে নিশ্চিন্তপুর ইউনিয়নের কৃষকদের জন্য বরাদ্দ বীজ কৃষকরা না নেওয়ায় তিনি সেগুলো বিক্রি করেছেন। আসলে এটা বড় অন্যায়, যেটা আমি আগে বলছি যে আমাদের এই ইউনিয়ন না, পার্শ্ববর্তী যে ইউনিয়ন গুলো আছে এই ইউনিয়নে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটে নাই যেটার আজকে যে ঘটনাটা ঘটছে। কারণ সরকারি মাল পাবলিকে দিবে, পাবলিকে দেওয়াই উচিত। সেই মালটা দীর্ঘ 2 বছর রেখে দেওয়ার পরে আজকে যখন সে আবার ওই লোক বিএস যখন বল, বল। তুই বল, তুই শুরু কর, আমি প্রথমে শুরু না, করলাম। ওই তো ওই যে রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, হুম। তখন দেখা যায় যে আসল যারা আর কি, মানে সৎ যারা, হ্যাঁ, তারা হুম। আর কি ভুক্তভোগী হয় না। যেমন হুম। আমরা এর আগেও একটা ভিডিওতে দেখছিলাম মনে হয়, দেখা যায় যে কৃষকরা মানে একদম এন্ডে, বা যারা হচ্ছে এন্ড কনজিউমার যারা, হুম। এই দুই পক্ষ কিন্তু আলটিমেটলি হচ্ছে সাফারার হয়। হ্যাঁ, তো এইখানে হচ্ছে যে কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং হুম। কর্মচারীও মনে হয় ইনভলভ ছিল, যাই হোক। তো এদের এই মানে পার্সোনাল প্রফিট করার যে লালসা, যে লোভ, হ্যাঁ, হুম। এটা একটা মানে মানে এটা দিয়ে বোঝা যায় যে হ্যাঁ, এরা নিজেরা নিজেদের ইয়াকে বেশি এমফাসাইজ করতে চায়। এবং আরেকটা জিনিস যেটা, যে ওই যে ওখানে একটা ভদ্রলোক বলতেছিল যে বিএনপি হুম। বিএনপির আমলে এটা কি মেনে নেওয়া যায় না, না? তো হুম। এইখানেই চলে আসে যে হ্যাঁ, সবাই নিজের যে ট্যাগ লাইন, হ্যাঁ, হুম। এটাকে বাঁচানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, তো হুম। এখানে নিজে বাঁচানোর কোনো কিছু নেই, এটা হচ্ছে দেশকে বাঁচানো, বা একটা উম, একটা পার্টিকুলার মিশনকে প্রোটেক্ট করা। হ্যাঁ, এখানে হচ্ছে যে আহ, যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যে এখানে কারা সাফারার, হুম, হুম। যারা কৃষক বা যারা কনজিউমার, তারা সাফারার। হ্যাঁ, আমাদের তাদেরকে আমরা কি দিতে পারতেছি,
তাদের তাদেরকে কি আমরা জাস্টিফাইড কিছু দিতে পারতেছি? না, দিতে পারতেছি না। হ্যাঁ, এটা নিয়ে আমরা দেখতেছি যে হ্যাঁ, রক্ষক যারা তারাই ভক্ষক হয়ে যাচ্ছে এবং কখনো কখনো হয়তো রাক্ষসের ভূমিকায় অবতীর্ণ হয়ে যাবে। আমার মনে হয় কি জানিস, আমার মনে হয় কোনো গাইডলাইন নাই। কারণ 2024-এর সিডস ও বিক্রি করতেছে হচ্ছে 2026-এ। হ্যাঁ, আহ, তো আমার মনে হয় ওর কাছে কোনো গাইডলাইন নাই। গাইডলাইনটা হচ্ছে গাইডলাইনটা যে নাই, আবার এক্সট্রা টাইমলাইনও থাকলে এক্সট্রা থাকলে কি টাইমলাইনও করব, টাইম টাইমলাইনও নেই যে এক্সট্রা থাকলে আমি কি করব। হ্যাঁ, ও এখন ভাবতেছে যে এক্সট্রা থাকার পর আমার তো কোনো গাইডলাইন নাই, এই দেই বিক্রি করে দেই, কিছু টাকা আসলো আমার জন্য, খারাপ কি? হ্যাঁ, কিন্তু ওর ভিতরে হয়তো বা ওই সেন্সটাই নাই যে সে একটা আম, অন্যায় করার চেষ্টা করতেছে, সে অবৈধ পথে টাকা ইনকাম করার চেষ্টা করতেছে, এই সেন্সটা হয়তো বা নাই। হ্যাঁ, আর ওরা কি অ্যাকচুয়ালি ওরা চিন্তা করে যে দেশের এই জিনিসটা আসছে হচ্ছে দেশের কৃষকদের জন্য, আমি দেশের কৃষকদের কাছে যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউট করি তাহলে তারা হয়তো বা আরো বেটার ফলন দিতে পারবে, অথবা তাদের জন্য খুব ভালো হবে, এই সেন্সটাই হয়তো বা নাই। তো এই সেন্সটা যদি ওদের বিরুদ্ধে একজন সরকারি কর্মকর্তার ভিতরে ডেভেলপ না করে তাহলে তো ওরা চুরি করবেই, হ্যাঁ, তাই চুরি না? করবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে কি এসব ইয়েতে অডিটিং হয় না? বা অডিটিং যারা করে তারাও হয়তো ইনভলভ এইসব থাকতে পারে। দেখা ইনভলভ। যাচ্ছে যে যারা অডিটিং করে ওরা হয়তো বা যায়, যাওয়ার পর এমনিতে একটু চা কফি টফি খেয়ে টেবিলের নিচ দিয়ে চা কিছু নাস্তা নিয়ে চলে আসে। বা মিষ্টান্ন ভান্ডারের হ্যাঁ, মিষ্টান্ন খেয়ে হ্যাঁ, ভরপেট খেয়ে তারপরে চলে তারপর যায়। চলে চলে যায় আর কি। তো এরকম করলে হবে না, তবে যাই হোক ওনারা আমার তো মনে হয় এটা ধরা একটা পড়ছে। মানে এটা অবশ্যই একটা আমার মনে হয় না যে এখানে দুই চারজনের ইনভলভমেন্ট শুধু। আমার মনে হয় এটা একটা সিন্ডিকেটের হতে পারে, ইনভলভমেন্ট। হতে পারে অনেক মানুষ জড়িত থাকতে পারে এর কারণ ভিতরে। এখানে তো But, অনেকগুলো হুম, সাপ্লাই। অনেক কয় জায়গায় থাকতে পারে। এখন দেখা যাচ্ছে অত রিমোট এলাকায় হয়তো উনি একাই সরকারি কর্মকর্তা, অথবা দুইটা চারটা স্টাফ থাকতে পারে। তো উনি হয়তো বা দেখা যাচ্ছে যে ওনার পক্ষে এটা পড়ে আছে, দিলাম বিক্রি করে, সমস্যা কি? হ্যাঁ, বাসায় যে এখন একটু বিরিয়ানি টিরিয়ানি খাওয়া যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, সরকারি ধর, মাল হুম, দরকারি কি? হ্যাঁ, দরকার কি? এখন বাসায় গিয়ে খাবো তরকারি। তো এখন ব্যাপারটা হয়েছে কি, ধর, আম, ওনাদেরকে আসলে ওই ইমপ্রুভমেন্টটা করার জন্য যেসব ট্রেনিং দরকার, বা অ্যাকচুয়ালি তাদের ভিতরে যে নৈতিকতা ডেভেলপ করার জন্য যেসব দরকার, ওগুলোর জন্য হয়তো বা অন্য ব্যবস্থা গভর্নমেন্টকে নিতে হবে, তাই না? নাহলে তো ইমপ্রুভ করবে না। ও আজকে জরিমানা খেলে, তবে একটা ভালো জিনিস কি, লোকজন ধরছে। হ্যাঁ, ধরার পর এখন ধরা খাইছে। হ্যাঁ, ধরা খাওয়ার পর এখন ওনারা হয়তোবা ফাইন টাইন খাওয়ার পর ফাইন খাইছে, জব টপ গেছে কিনা জানি না। যাই হোক, যদি জব না, টপ যাইতো ইয়ে তো যে তাহলে তো কি ভালো। জানি বিনা শ্রমে কারাদণ্ড তো। হ্যাঁ, হ্যাঁ, মানে ফাইন করছে তাদেরকে শুধুমাত্র। হ্যাঁ, তো ফাইন করছে, দেখা যাক এইভাবে যদি না, এই এক বছর নিয়মগুলো। জেল খেটে, এক বছর তো মনে হয় জেল খেটে। হুম, আর সরকারি জেল তো হচ্ছে ধর যে মানে 8 মাসের। হ্যাঁ, আমার হুম, যেটা মনে হয় এক হুম, বছরের জেল হচ্ছে 8 মাসের, মানে হুম, এফেক্টিভলি 8 মাসের হুম, আর কি। হুম, কারণ ওই যে সরকারি ছুটি টুটি আরো অনেক হুম, কিছু, হুম, বৃহস্পতিবার শুক্রবার বা শুক্রবার হুম, শনিবার ওগুলো তো কাটা যায়। হ্যাঁ, তো সব মিলায় তো হচ্ছে ধর যে ওটা এমনিতেই তো ও- ওই 8 মাস বা এক হুম, বছরের জেল খেটে তো উনি আবার আহ, মানে তরতাজা হয়ে বেরিয়ে আবার নতুন উদ্যমে হুম। আবার। যদি জেল খেটে দেয় তো সে আর গভর্নমেন্ট জব করতে পারতেছে না, তাই না? তখন তার জন্য না, তাকে গভর্নমেন্ট জব অন্য, না করে সে নতুন একটা সিন্ডিকেট জয়েন করবে। হয়তো বা অন্য কিছু করবে, হয়তো বা, মানে জেল ইজ নট অলওয়েজ এ সলিউশন। ওকে, ইয়া ইয়া, হ্যাঁ, দ্যাটস হোয়াট জেল আই ইজ নট ওয়াজ। অলওয়েজ এ সলিউশন। তুই একজন নর্মাল মানুষকে লো ক্যাটাগরি ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য যদি জেলে পাঠাস, সে অ্যাকচুয়ালি অনেক বড় দাগে আসামি হয়ে বের হবে, কারণ ওর এনভায়রনমেন্টে যে থাকবে, ওখানে যাওয়ার পর ও দেখা যায় মাফিয়া ডন হয়ে বের হইলো। ঠিক এক্স্যাক্টলি। আছে? তো ইটস নট অলওয়েজ দ্য সলিউশন। হয়তো ফাইন যেটা করছে এবং রেগুলেশন চেঞ্জ করা উচিত, তাকে গাইডলাইন দেওয়া উচিত যে 2 বছর ধরে যদি একটা বীজ ফেলা থাকে তাহলে আপনি এটা পাঠাই দিবেন, অথবা অন্য এলাকায় পাঠাই দিবেন, সামথিং লাইক দিস। হ্যাঁ, হ্যাঁ, যাতে বা সে একটা বা প্রসেসের ভিতরে যেতে পারে। ওইটা ওইটা ইয়া মানে একটা
ইয়ার মনিটরিং এর মধ্যে রাখা উচিত, বা ইনভেন্টরির একটা ইয়া থাকা উচিত, যে ডকুমেন্টস থাকা উচিত, হ্যাঁ, যে কোথায় যাচ্ছে ওগুলো, যে হুম 2 বছর আগের জিনিস ওগুলো কোথায় হুম। এখন, হ্যাঁ, হয়তোবা কোনো ইয়া নাই আর কি, ধর মনে করো অ্যাপ কারেক্ট, অথবা ওই ধরনের কোনো সিস্টেম নাই, এটা ম্যানুয়াল সিস্টেম। হ্যাঁ, এই ম্যানুয়াল তোমার কাছে সিস্টেম। 200 বস্তা পাঠাই দিলাম, যা ওইটাই ইচ্ছা বলতেছি যে সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে আর কি, যে ইমপ্রুভ করতে এটার হবে। শুধু ব্যক্তিগত ইয়া না, যে কাউকে হুম জেলে পাঠায় দিচ্ছে, হুম তারপরে কেস ক্লোজড, হ্যাঁ, এভরিথিং ইজ রিজলভড, ইটস হুম। নাথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো মনে কর যে নর্মালি যদি একটা, ওনার কাছে একটা অ্যাপ থাকে, ওনার কাছে যদি একটা কম্পিউটার থাকে, সেন্ট্রাল থেকে বললো যে আচ্ছা তোমাকে 200 বস্তা পাঠিয়ে দিলাম, সেন্ট্রাল দেখতে পাচ্ছে যে উনি কতটা পাঠিয়ে দিল, আচ্ছা 200 বস্তার ভিতর 150 বস্তা উনি ইউজ করছে, আর 50 বস্তা ওখানে আমার ইনভেন্টরি পড়ে আছে, ওটা আমি অন্য এলাকায় পাঠিয়ে দিতে পারি। সিম্পল, তাই না? আচ্ছা, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করিয়েন, অ্যান্ড বেশি বেশি করে আমাদের ভিডিও দেখিয়েন এবং শেয়ার দিয়েন আমাদের ভিডিও। তাহলে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানাবো, যাতে আপনারা খুব এন্টারটেইন হতে পারেন। Not good. But it's fun.